আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই, যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না, বা তারা এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হলো, মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি এনটিএমসির প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন। অতিরিক্ত পরিচালক অপারেশন। তিনি মেজর থাকতেই র্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে, বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট, সেই গুম খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান। অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো, এনে র্যাব ওয়ানের গোপন আস্তানায় তাদেরকে আটক রাখা হতো। এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো, নয়তো তাদেরকে দাফন করা হতো, নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে গলিয়ে দেওয়া হতো। আমি 2014 অক্টোবর থেকে 2017 ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলাম। তখন র্যাবের ডিজি ছিলেন বেনজির, যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে, পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন বিদেশে। তো আমি দেখেছি অনেক মানুষকে কিভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো। আমি রিসেপশনে ডিউটি করতাম। গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসতো, কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো। সিসি ক্যামেরার আওতায় ছিলাম, তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না, তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য। কিন্তু তাদের স্বজনরা আসলে এসে যখন এখানে কান্না করতো, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অনেকের স্বজনকেই তাদের স্বজনের, গুম হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম। বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো, খুন করা হতো, তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না। কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো, যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো, তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন। তাকে র্যাব ওয়ানের গোপন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এরপর তাকে একসময় ভারতে পাচার করে দিয়ে আসা হয়। তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয়নি। তার ফ্যামিলি এসেছিল, তার স্ত্রী হাসিনা আহমেদ, তার ভাই গিয়াসউদ্দিন আহমেদ। ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন। আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ, উৎকণ্ঠা, আমার সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি। আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি, উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্তগুলো যিনি নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান, যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধু অব্যাহতি যদি দেওয়া হয়, তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে এই আন্দোলনের, এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। আমি আজকে আর কাউকে ভয় পাই না। আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না, এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না। সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিডবোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে, তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়,
অনেক নেতার সন্ধান যারা আজও পাননি, কিছু মানুষ তো আয়না ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। আমি যদিও তারা এই কাজগুলো অতি গোপনে করত এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মচারীরা এটা জানতো না, কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম, কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো। এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর, মানুষের কাছে সত্য প্রকাশের। বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি, কারা এত মানুষকে খুন করেছে, এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্র্যাডিশন চালু করেছিল, এই ট্র্যাডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা। কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত, তারা এটাতে অভ্যস্ত ছিল না। অনেকেই অনেক সাহসী, কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না, তাই তারা এসব কাজ করতো না। কিন্তু খুনি হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে। তারাই এই গ্রেফতারকৃত এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত। এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে। এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয়, কারণ সবাই লাশ দেখতে পারে না। একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা, এই জিনিসগুলো আমাদের অনেকেই আমরা সহ্য করতে পারি না। তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে, তাদেরকে র্যাব সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন। এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে শ্যুট করতো, গুলি করতো, হত্যা করতো এবং গুম করতো। তারা এখনও আছে। তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো, তাদেরকে বের করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। না হলে এত শহীদের বিনিময়ে যে ফ্যাসিবাদ থেকে, যে স্বৈরশাসন, যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, সে মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না, প্রকৃত স্বাদ আমরা পাবো না। এই খুনিদেরকে বের করতে হবে, এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না। আপনারা জানেন একসময় পুলিশ যে গুলি করতো না, এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে, যে গুলি না করতে গুলি খেলনার বন্দুকে পরিণত হয়েছে। তো কিন্তু সেই নিরীহ পুলিশকে রক্তপিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে। তবে সবাই নয়, কিছু মানুষ। আপনারা দেখেছেন এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছুড়ছে। তো আপনারা ঢালাওভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না। নতুন সরকার অবশ্যই এর বিচার করবে। আমি আশাবাদী নতুন সরকারের কাছে। তারা যদি আমার কাছে কোনো তথ্য চায়, আমি তথ্য দেবো ইনশাল্লাহ। এবং এই খুনিদেরকে, এই রাক্ষসদেরকে বের করতে হবে। প্রতিটি গুমের, প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি। এবং আমি চাই এরা ধরা পড়ুক, এদের বিচার হোক। না হলে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে, আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে এবং যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে।